প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি সমসাময়িক প্রসঙ্গ নিয়ে আমাদের এই মুহূর্তের আয়োজন নিটোল ঠেটা 0 আওয়ারে। আপনাদের সাথে আছি আমি এমজেড ফেরদৌস। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু ধরা হয়েছে সমকালীন ভাবনা 21 আগস্ট, হামলা চক্রান্তের ধারাপাত। প্রিয় দর্শক, বিএনপি জামাত জোট সরকারের সময় অর্থাৎ 2004 সালের 21 আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলা চালানো হয়েছিল শেখ হাসিনার সমাবেশে। সেই সময় মাত্র ভাষণ শেষ করেছেন আওয়ামী লীগ সভানেত্রী। গ্রেনেডের প্রচণ্ড বিস্ফোরণে মুহূর্তেই যেন মৃত্যুপরী বঙ্গবন্ধু এভিনিউ। সেই যে গোধূলি রাঙা যে সময়টা, সেই সময়টার আগেই শান্ত বিকেলে যেন শত শত মানুষের রক্ত লালে অঙ্কিত হলো বঙ্গবন্ধু এভিনিউয়ের রাজপথ। প্রাণ হারালেন তখনকার মহিলা আওয়ামী লীগের সভানেত্রী আইভি রহমান সহ 24 জন, আহত হয়েছিলেন 300 জনেরও বেশি নেতাকর্মী। তো 21শে আগস্টের হামলা এবং ওই ঘটনা নিয়ে এই মুহূর্তে বর্তমান সময়ে তেমন নতুন করে ভাবনার আসলে কিছু নেই। 11 বছরের পরিবর্তিত প্রেক্ষাপটে মানুষের জানার প্রচণ্ড ইচ্ছে যে কেন ওই হামলা হয়েছিল, কারা এই হামলা করেছিলেন এবং হামলার নেপথ্য কুশীলব কারা, স্বল্প এবং দীর্ঘমেয়াদে সেই হামলার উদ্দেশ্যই বা কী ছিল। প্রিয় দর্শক, আমরা এসব নিয়ে আজকে আলোচনা করব। আলোচনার জন্য যিনি স্টুডিওতে এসে উপস্থিত হয়েছেন তিনি আপনাদের সুপরিচিত জনাব ব্যারিস্টার রুকনউদ্দিন মাহমুদ, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি। আপনাকে স্বাগত জানাচ্ছি স্টুডিওতে এসে উপস্থিত হওয়ার জন্য। প্রিয় দর্শক, আমরা আলোচনায় ফিরব, তার আগে ছোট করে জেনে নেব বৈশাখীর আজকের সংবাদ শিরোনামগুলো কী ছিল। মানবিকতার স্বার্থে চিকিৎসা শিক্ষার মান বজায় রাখার আহ্বান প্রধানমন্ত্রীর। সব বিভাগীয় সদরে মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণা। ষড়যন্ত্র প্রতিরোধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান আওয়ামী লীগের। সহযোগী সংগঠন শক্তিশালী করার তাগিদ। পতনের লক্ষণ দেখা যাচ্ছে, দাবি বিএনপির। হজযাত্রীদের ভিসা জটিলতা কাটেনি, গাইড ও এজেন্টদের শনাক্তকরণ নম্বর বিক্রির অভিযোগ। বিদেশে পাঠানোর নামে নারায়ণগঞ্জে সক্রিয় সিন্ডিকেট। খোঁজ মিলছে না বহু শিশু কিশোরের, চিহ্নিতদের গ্রেপ্তারে তৎপর প্রশাসন। এবং টানা বর্ষণ আর পাহাড়ি ঢলে বিভিন্ন স্থানে বন্যা, বিপদসীমার উপরে অনেক নদীর পানি, বগুড়ায় জনপদে প্লাবন। দর্শক, সংবাদ শিরোনামগুলো দেখছিলেন, এখন আমরা আলোচনায় ফিরব। প্রথমেই যে বিষয়টি জানতে চাবো যে 2004 সালের 21 আগস্ট হামলার দিনটিকে আপনি এখন কিভাবে দেখেন? আগের আপনার সেই অভিজ্ঞতায় এই দিনটিকে কেমন মনে হয়? একটা তো হচ্ছে দেখেন ঘটনাস্থল রমনা থানার আন্ডারে, সেক্রেটারিয়েট থেকে 100 মিটার্সের মধ্যে, প্রেসিডেন্ট হাউস থেকে 200 মিটার্সের মধ্যে 10-12টা গ্রেনেড বিকট শব্দ করে ফুটল। পুলিশ অফিসার্স, পুলিশ স্টেশনে যারা ছিল, আইজি অফিস কোথায় দেখেন ওটার কাছে। তো একটা সভ্য দেশে এরকম একটা ঘটনা হয়ে যাওয়ার সাথে সাথে আপনি প্যাঁপো বাজিয়ে পুলিশ চলে আসে ঘটনাস্থলে, কিন্তু ওই দিন কেউ আসলো না। 2, এই সভাটা হওয়ার কথা ছিল মুক্তাঙ্গনে, কিন্তু মুক্তাঙ্গনে হলো না। 11th আওয়ারে মুক্তাঙ্গনে হওয়ার অনুমতি ক্যান্সেল করে স্থান পরিবর্তন করা হলো। কেন হলো? এই প্রশ্নগুলো রয়ে গেল। তারপরে দেখেন যেই ঘটনা গ্রেনেড ফুটার পরে যখন বর্তমান প্রধানমন্ত্রী, তখন বিরোধী দলীয় নেত্রী, ওনার গাড়িতে করে ওনাকে যখন স্টেডিয়ামের দিকে পূর্ব দিকে নিয়ে চলে যাচ্ছে, তখন গাড়িতে গুলি বর্ষণ করা হলো, একটা গ্রেনেড ছুঁড়ে মারা হলো। ওনার সেই মার্সিডিজ জিপ, যেটা ভাগ্যিস বুলেট প্রুফ ছিল, ওনার সামনের গ্লাস ভাঙলো ওই গুলি এবং গ্রেনেডে, বাম পাশের গ্লাস ভাঙলো, কিন্তু বিকজ ওগুলাতে হিট হলো, ক্র্যাক হলো, যেহেতু এটা বুলেট প্রুফ গাড়ি ছিল বলে ওনার জীবন বেঁচে গেল। যারা গ্রেনেড থ্রো করেছিল তারা যখন দেখলো উনি বেঁচে গেছেন, গাড়ি তুলেছেন, ওনারা তারপরেও গুলি করেছে। সো ইটস ভেরি ক্লিয়ার দ্যাট দ্য টার্গেট ওয়াজ শেখ হাসিনা, এতে কোনো সন্দেহ নেই। 2 হচ্ছে যে এটাকে আমার কাছে মনে হয়
যারা ঘটিয়েছে তারা আপনার আনফিনিশড জব অফ 15th August 1975-কে ফিনিশ করতে চেয়েছিল। 15th August-এর ঘটনাতে বঙ্গবন্ধু পরিবারের মাত্র 2 জন সার্ভাইভার ছিলেন। অলৌকিকভাবে তারা ওই সময়ে ওই ভবনে ছিলেন না, দেশেও ছিলেন না, বিদেশে ছিলেন বলে ওনারা 2 জন বেঁচে গেলেন। এবং দোজ পিপল হু ওয়ার রেসপন্সিবল ফর দ্যাট ইনসিডেন্ট, এই অ্যাসাসিনেশনগুলোর জন্য, তারা নিশ্চয়ই ওয়ার নট ভেরি হ্যাপি যে 2 জনকে পারে না। এবং সেই জন্য এর পরবর্তী সময়ে বিভিন্ন সময়ে শেখ হাসিনার উপরে আপনার অ্যাটেম্পট হয়েছে। যেমন একটা উদাহরণ আছে, চট্টগ্রামে যেটা হলো, মনে আছে আপনার? চট্টগ্রামে হয়েছিল একটা, উনি তখন অপোজিশন লিডার ছিলেন, সেখানেও একটা হলো। তা আমার মনে হয় কেন যেন 15th August-এর সাথে এটার একটা যোগসূত্র আছে, আনফিনিশড জবকে ফিনিশ করার জন্য এটা করেছিল। 2, 15th August-এর ঘটনাতে সামরিক বাহিনীর অফিসাররা ইনভলভ ছিল, তদানীন্তন সামরিক বাহিনীর সার্ভিং অ্যাজ ওয়েল অ্যাজ রিটায়ার্ড অফিসার। আর এইখানে একটা পলিটিক্যাল পার্টির মিটিংয়ে সমরাস্ত্র ব্যবহার করা হলো, যেই অস্ত্রগুলো যেমন গ্রেনেড, আগে পিছে দেখা গেছে আরজেস গ্রেনেড, এই গ্রেনেড ব্যবহার, গ্রেনেড কিন্তু সমরাস্ত্র, একটা যুদ্ধকালীন সময়ে ব্যাটল ফিল্ডে ব্যবহার হয়। আর সেই গ্রেনেডগুলো এখানে ব্যবহার হলো ওনার মিটিংয়ে, ওনাকে উদ্দেশ্য করে ওনাকে হত্যা করার জন্য এটা ছিল। আপনি কেউ যদি কারো মিটিংয়ে গ্রেনেড ছুড়ে মারে, আর বিশেষ করে এইরকম একটা টাইমিং অফ দ্য গ্রেনেড, উনি যখন বলল জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, সাথে সাথে গ্রেনেড ফুটা শুরু হলো, তাহলে টার্গেট ইজ এতে কোনো সন্দেহ নেই। তাহলে আজকে এই গ্রেনেডগুলো থেকে কি বের হলো? এগুলো পাকিস্তান অর্ডিন্যান্স ফ্যাক্টরির গ্রেনেড। সিমিলার গ্রেনেড চট্টগ্রামের 10 ট্রাক অস্ত্রের মধ্যে 25,000 গ্রেনেড ছিল। তাহলে সোর্স সেন্ট্রাল জেলের পাওয়া গিয়েছিল একটা। তাহলে সেম সোর্স থেকে গ্রেনেড আসছে। 15ই আগস্টের ঘটনার সাথেও তখন বিভিন্ন তথ্য সাক্ষী প্রমাণ এসছে, সেই পাকিস্তানের সেই ডিফিটেড ফোর্সেস ওয়ার বিহাইন্ড ইট। এখানেও দেখা যাচ্ছে পাকিস্তানি অস্ত্র দিয়ে এখানে ওনাকে ঘায়েল করার জন্য হচ্ছে। ইটস ভেরি স্যাড যে যেই যুদ্ধ, মুক্তিযুদ্ধ আমরা জিতলাম, পাকিস্তান সেনাবাহিনীর আমাদের উপর যেই মানে অত্যাচার চালিয়েছিল, নিরস্ত্র বাঙালির উপর যে অত্যাচার নিপীড়ন চালিয়েছিল, সেটার বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছিলাম অস্ত্র নিয়ে, মুক্তিযুদ্ধ করে কিন্তু তারা সেই যেহেতু শেষ পর্যন্ত পারেনি, এখানে ডিফিটেড হয়েছে, সারেন্ডার করতে হয়েছে যৌথ বাহিনীর কাছে, মুক্তি বাহিনী এবং ইন্ডিয়ান ফোর্সের জয়েন্ট কমান্ডের কাছে। এটা তাদের জন্য অত্যন্ত অপমানকর, যে কোনো জাতির জন্য অপমানকর। একটা জিনিস মনে রাখবেন, 1946-এর সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে কোনো ফোর্স, কোনো দেশের কোনো আর্ম ফোর্স ফর্মালি সারেন্ডার করে নাই। যে একটা প্রথম করলো জার্মানিতে, আরেকটা করলো পরে জাপানে, ফর্মাল সারেন্ডার। এরপর এই পর্যন্ত কোনো আর্ম ফোর্সেস অফ এন ইন্ডিপেন্ডেন্ট নেশন হ্যাড ফর্মালি সারেন্ডার্ড। অনলি এক্সেপশন ইজ বাংলাদেশ। আর এই সারেন্ডার স্থলটাকে যে কোনো কারণেই হোক একটা শিশু পার্ক করে এটাকে ঢেকে রেখেছে। অথচ আজকে এইখানে হওয়া উচিত ছিল এই পার্কে, যেখানে সারেন্ডার করেছিল পাকিস্তানের প্রায় 190,000 বোধহয় ছিল, এরা যেখানে নিয়াজি সারেন্ডার করেছিল, ওইটাকে একটা মিউজিয়ামের মতো করে রাখা উচিত ছিল জায়গাটাকে। ইসরায়েলে যেরকম বাদ হাশিম মিউজিয়াম, টু কমেমোরেট দি পার্সনস হু প্যারিশড ইন দ্য কনসেন্ট্রেশন ক্যাম্পস অফ জার্মানি, ওদের জন্য বিভিন্ন পিকচার মুরালস দিয়ে, এখানেও এইভাবে একটা টুরালস সুন্দর করে একটা মিউজিয়ামের মতো করা হতো মুক্তি এটা। এবং এই জায়গাটা যদি থাকতো তাহলে পাকিস্তানি আর্মির জন্য এটা একটা শিক্ষা হতো, এবং দ্যাট উড হ্যাভ বিন এ মনুমেন্ট অফ দেয়ার সারেন্ডার অ্যাজ ওয়েল অ্যাজ প্রিসিডিং টর্চার্স অফ দ্য সিভিলিয়ান। এটাও হয়, এটাও বোধহয় সুপরিকল্পিত। এইটাও সেই জন্য ওরা প্রতিশোধ নিচ্ছে। মুক্তিযুদ্ধে যেই পাকিস্তান বাহিনীর যেই পরাজয়, যেই সারেন্ডার, সেটা তারা ভুলতে পারছে না। এবং এই আক্রোশটা পড়েছে
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের উপরে, এবং ওনাকে শেষ করে ওরা ক্ষান্ত হয় নাই, ওনার 2 সার্ভাইভিং ডটার্সকেও শেষ করার জন্য এটা করেছে। দিস ইজ আওয়ার ফাইট। এই সময়ে আমরা একটা কমিটি করেছিলাম। আই ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ দ্য সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন। আপনাকে আহ্বায়ক করে করা হয়েছে। এটা হয়েছিল কি, ইনসিডেন্টলি আই ওয়াজ অলসো দ্য ভাইস চেয়ারম্যান অফ বাংলাদেশ বার কাউন্সিল অ্যাট দ্য সেম টাইম। 21 অগস্টে এই ঘটনা যখন ঘটে তখন আমি বার কাউন্সিল ভবনে ছিলাম, আরও 2-1 মিলে আমাদের একটা সিরিয়াস প্রবলেম ছিল বার কাউন্সিলে, তো ওটা কী করে সলভ করা যায়, উই ওয়ার ট্রাইং টু অ্যাড্রেস আওয়ার মাইন্ড। ঠিক সেই সময়ে কিন্তু আমরা যেখানে বসছি এই গ্রেনেডের শব্দগুলো ওখানে শুনি, তা আমরা বুঝতে পারিনি এটা কী হয়েছে। পরবর্তীতে ওই গ্রামীণ যে সার্ভিসটা দেয় যে নিউজ, তখন একজনের মোবাইল সেটে আসলো এই অ্যাটাকটা হয়েছে, এবং সাথে সাথে আমরা ওখান থেকে বের হয়ে ওনার বাসায় গিয়েছিলাম। She was totally she was totally shaken. এবং তখন আরও অনেক লোক এসছে, তখন বেশি আসে নাই, বিকজ উই ওয়ার ভেরি প্রম্পট টু রিচ দেয়ার। তখনই আমি বলেছি যে না, সামথিং হ্যাজ টু বি ডান। পরের দিন সকালে সুপ্রিম কোর্টে যাওয়ার পথে ঘটনাস্থল দিয়ে গিয়েছিলাম, কোনো কিছুই নেই। দেন উই ইমিডিয়েটলি 22 অগস্ট ইমিডিয়েটলি সুপ্রিম কোর্টের একটা এক্সট্রাঅর্ডিনারি জেনারেল মিটিং, ইমার্জেন্সি মিটিং ডাকলাম। সেই মিটিংয়ে একটা রেজলিউশন পাস হলো। সেই রেজলিউশনে আমাকে অথরাইজ করা হলো টু ফর্ম এ কমিটি উইথ সিনিয়র লয়ার্স, 5 জন সিনিয়র লয়ার নিয়ে একটা কমিটি করার জন্য ইনকোয়ারি কমিটি করা হয়েছিল আমাকে কনভেনার করে আর 5 জনকে নিয়ে। তখন কমিটিটা করলাম, অন দ্য বেসিস অফ দ্যাট ম্যান্ডেট কমিটি করেছিলাম। কমিটিতে আমি সর্বদলীয় আইনজীবীকে রেখেছিলাম। কারা কারা ছিলেন তখন? প্রথমে ডক্টর কামাল হোসেন সাহেবকে রাখলাম, আমাকে তো কনভেনার করে দিল, বললো আপনি আমি কনভেনার হলাম, ডক্টর কামাল হোসেন সাহেবকে রাখলাম। তারপরে চিন্তা করলাম কাকে রাখবো। 2004-এ আমি 2nd টাইম ইলেক্টেড হলাম। আমার সাথে যিনি কন্টেস্ট করেছিলেন বিএনপির থেকে নমিনেশন নিয়ে, উনি ছিলেন ডক্টর জহির সাহেব। ডক্টর জহির সাহেব অবশ্য কোনো রাজনৈতিক দল করতেন না, তবে উনি ওবার বিএনপি সমর্থিত ক্যান্ডিডেট ছিলেন। যাই হোক, উনি পরাজিত হয়েছিলেন। তখন ইন অর্ডার টু হ্যাভ এ রিপ্রেজেন্টেশন অফ বিএনপি ইন দ্য কমিটি, ডক্টর জহির সাহেবকে রেখেছিলাম। ব্যারিস্টার আমিরুল ইসলাম সাহেব ওই সময়ে লন্ডনে ছিলেন। আমি ব্যারিস্টার আমিরুল ইসলামকে রাখলাম আওয়ামী লীগের রিপ্রেজেন্টেটিভ হিসাবে। তারপরে রাখলাম মুসলিম লীগের আইনউদ্দিন সাহেব বলে একজন সিনিয়র আইনজীবী ছিলেন, যিনি 79-এর পার্লামেন্টে মেম্বার হয়েছিলেন পার্লামেন্টের। উনি পাকিস্তান আমলে রাজশাহীতে পিস কমিটিরও চেয়ারম্যান ছিলেন। তো বললাম যে রাইট ইজ ব্লক, ওনাকে রাজি করাম। হি গ্ল্যাডলি অ্যাকসেপ্টেড, উনি হলেন। মালেক সাহেব বলে আমাদের সিনিয়র অ্যাডভোকেট ছিল, ক্রিমিনাল প্র্যাকটিস করতেন, হি ওয়াজ দ্য সিনিয়র মোস্ট ক্রিমিনাল, ওনাকে ক্রিমিনাল লয়ার এক্সপার্ট হিসাবে রেখেছিলাম। তো অল political parties and political parties' views were represented. ফার্স্ট মিটিং যেটা আমাদের কমিটির হলো ইনকোয়ারি কমিটিতে, তখন আমরা বললাম যে আপনি ডক্টর কামাল হোসেন সাহেব বি দ্য চেয়ারম্যান অফ দ্য কমিটি। এখন থেকে কনভেনার আমি ছিলাম, কিন্তু ডক্টর কামাল হোসেন সাহেবকে চেয়ারম্যান করে দিলাম আমরা ইউনানিমাসলি। তখন সেটা হলো, আমরা কাজ শুরু করলাম। দ্য ফার্স্ট স্টেপ, আমরা ঘটনাস্থল পরিদর্শন করলাম। আপনি বিশ্বাস করেন, আমরা এই কমিটি করে বিভিন্ন পেপার ওয়ার্ক শেষ করে আমরা ঘটনাস্থলে গেলাম বোধহয় 27 তারিখ। আপনি তখন প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলেছেন? হ্যাঁ, প্রথমে গেলাম এবং সেখানে সব প্রত্যক্ষদর্শীরা আসলো। আগের দিন পেপারে দিল এই কমিটি হয়েছে, ওনারা যাবেন। দোকানের লোক, রমনা ভবনের যেসব দোকানের লোক, তারপরে কি ঢাকা ভবন, সিটি ভবন বলে একটা বিল্ডিং ছিল, সেখানকার লোক সবাই আসলো। সবাই আমাদের সাথে, প্রত্যেকে বলল তারা নিজে দেখেছে, কি দেখেছে, প্রত্যেকগুলো, ওদেরকে ডাকিনি, স্বতঃপ্রণোদিত হয়ে আসলো। এবং প্রত্যেকের একটা কথা, স্যার এখনো পর্যন্ত একটা পুলিশ আসে নাই এখানে। এবং তারা যেভাবে অ্যাব্রাপ্টলি যেভাবে আসলো, তাদের কথার সাথে তো মিল পেয়েছিল সব কিছু, ভেরি কনসিস্টেন্টলি সবাই বলেছে। একজন লোক বলল, স্যার আমি তখন রাস্তার এই পাশে দাঁড়ানো, উত্তর পাশে, বললো যে ওই দক্ষিণের ওই ভবন থেকে বোমাটা ছুঁড়েছিল প্রথম গ্রেনেডটা। ওই উনি বক্তৃতা দিচ্ছিলেন ইয়েতে, ট্রাককে প্ল্যাটফর্ম করে একটা বক্তৃতা হচ্ছিল, তখন ওখানে ছুঁড়ে মেরেছিল ওনাকে।
তারপর ওনাকে তো কাভার দিল, অল আওয়ামী লীগ লিডার্স, উনি বসে গেলেন, তারপর ছুঁড়ে মারলো, আরও 8-9টা পড়লো গ্রেনেড, প্রত্যেকে ডেসক্রাইব করলো। আচ্ছা, একটা পুলিশ ছিল না। তারপরে বললো কোনোদিন এত বড় ঘটনা হওয়ার পরে একটা সভ্য দেশে একটা পুলিশ গেল না কেন, আমাকে বলে, ক্যান এনিবডি আনসার ইট? আমরা অল জার্নালিস্ট যারা ডিউটিতে ওই সময়ে কাভার করেছে প্রত্যেকের সাথে কথা বলেছি, উই রেকর্ডেড দেয়ার স্টেটমেন্ট, বোথ নিউজ পেপার যারা রিপ্রেজেন্ট করে প্লাস টেলিভিশনে আমরা তখন চ্যানেল আই, এটিএন, এনটিভি এই 3টে ছিল, ওখানে গিয়েছিলাম। এনটিভির ক্যামেরা ওয়াজ স্পেশালি পজিশন, অন্যগুলো ছিল না। ওদের এনটিভির ক্যামেরাতে অনেক কিছু ধরা গিয়েছে, এক্সেপশনালি কিছু ফুটেজ ছিল ফুটেজগুলো যেগুলো অন্যতাতে সেগুলো, ওইগুলো আমরা প্রত্যেকটা টেলিভিশন চ্যানেলে গিয়ে ওগুলো আমরা দেখলাম, প্লাস ওনাদেরকে অনুরোধ করলাম আমাদেরকে একটা সেট দিতে। দে গ্ল্যাডলি ফার্নিশড আস দোজ। ওগুলো এখনো সুপ্রিম কোর্টে আছে, সেগুলো দেখেছি। প্লাস যেসব জার্নালিস্ট, ক্যামেরাম্যান উপস্থিত ছিল প্রত্যেকের সাথে কথা বলেছি, প্রত্যেকের স্টেটমেন্ট লিখে নিয়েছি। প্রত্যেকটা জার্নালিস্ট যারা নিউজ পেপার রিপ্রেজেন্ট করে ওই দিন ছিল তাদেরকে করেছি। প্রত্যক্ষদর্শী যারা ছিল তাদের স্টেটমেন্ট রেকর্ড করেছি। তারপর প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছি। প্রধানমন্ত্রীকে পরপর 2টা চিঠি দেওয়া হলো, হোম মিনিস্টারকে 2টা চিঠি দেওয়া হলো, আইজি পুলিশকে দেওয়া হলো, মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে দেওয়া হলো, রমনা থানার ওসিকে দেওয়া হলো। কিন্তু তারা কি ওইভাবে রিপ্লাই করেছিলেন আপনাদের? কোনো রিপ্লাই কোনোদিন কারো কাছ থেকে আসে নাই। পরপর 2বার করে রিমাইন্ডার দেওয়া হলো, ওনারা কেন গেলেন না। এই যে আজকে যে একটা কথা আসছে যে সরকারের ইঙ্গিতে বা মদতে এইটা হয়েছে, তদানীন্তন সরকারের, এইটা প্রমাণ হয় সরকারের ইনঅ্যাকশন। ওয়াই কুডন্ট দ্য পুলিশ গো? আমার এখনো ইচ্ছা, আমরা পুলিশকে লিখেছিলাম রমনা থানাতে যে আপনারা গেলেন না কেন। তো পুলিশ কিন্তু ওই দিন ছিল পিরিয়ামিনি মার্কেটের আশপাশেই ছিল, ওইখান থেকে আর আসে যেখানে যাদের যে পজিশনে থাকা দরকার সেখানে নেই। পিরিয়ামিনি মার্কেট তো পিছনে ওখান থেকে। আর ওই মুফতি হান্নানের স্টেটমেন্টে আছে ওরা পিরিয়ামিনি মার্কেট থেকে ওগুলো নিয়ে গ্রেনেড নিয়ে এখানে এসেছিল। আচ্ছা, আরেকটা ইন্টারেস্টিং জিনিস ছিল, এটা কোন টেলিভিশনে, এটিএনে বোধহয়, একটা স্টেটমেন্ট কাজী জাফরুল্লাহ করলো, যে সে বলল যে সে যখন স্টেটমেন্টটা আছে আমরা রেকর্ড করেছি ওই ইয়েটা দেখে, যে একটা লোককে আমি দেখলাম ওখান থেকে গ্রেনেড ছুটছে, ওই ঢাকা সিটি ভবন যে বিল্ডিংটার নাম, এবং সে বলল এই ওকে ধরো করে চিৎকার করছে। স্টেটমেন্টে কেউ রেসপন্ড করলো না, তখন কেউ রেসপন্ড করলো না। তাহলে দেখা যাচ্ছে যে বেশ কিছু লোক এগুলা দেখেছে যারা গ্রেনেড ছুঁড়ে মারছিল। আচ্ছা, কয়েকজন বলেছে বিল্ডিংয়ের উপরে বিক্ষিপ্তভাবে 2-1টা পুলিশম্যান অন ডিউটি ছিল, তারপরে কিন্তু ওদেরকে আর দেখা যায়নি, কেউ দেখা গেল। তাহলে এই লোকগুলো আসলো কোত্থেকে? ওয়াই পাকিস্তানি গ্রেনেড দিয়ে আমাদের দেশের এককালের প্রধানমন্ত্রী, তখন তো এককালের প্রধানমন্ত্রী, তখনকার সময়ে বিরোধী দলীয় নেত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যাকে পাকিস্তানি গ্রেনেড দিয়ে কেন হত্যা করবে? কারা করবে? আর যারাই করুক না কেন, সরকার একজনকেও ধরতে পারলো না কেন? সরকার পুলিশ পাঠালো না কেন? সরকার ইন্সপেকশনে গেল না কেন? যে কোনো দেশে এমন ঘটনার পর শুধু পুলিশ, থানার পুলিশ যাবে না, আমি তো মনে করি আইজি যাবে, মেট্রোপলিটন পুলিশ কমিশনার যাবে, এবং হোম মিনিস্টার নিজেই ইন্সপেকশন করতে যাবে। এইরকম গুরুতর। এবং মজার কথা হলো আপনারা যে ফাইন্ডিংসগুলো জানতে চেয়েছেন তখনকার গভর্নমেন্টের কাছে, আইজির কাছে বা মেট্রোপলিটন পুলিশের কাছে, সেটা তো আপনারা পেলেনই না। পরবর্তীতে দেখা গেল যে পার্লামেন্টে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী একসময় বলে ফেললেন যে আমরা কাউকে ধরতে পারিনি। ধরার, আমি বলছি কাউকে ধরতে পারবে কি করে? ধরার কোনো চেষ্টাই হয় নাই, কোনো এফোর্টই হয় নাই। আমরা থানাকে বলেছিলাম যে এত বড় ঘটনার পর থানাও তো নিশ্চয়ই একটা কিছু রেকর্ড করবে, সেটা হলেও দেননি। গভর্নমেন্ট কি করলো? উইদিন 24 আওয়ার্স গভর্নমেন্ট একটা ইনকোয়ারি কমিটি করলো, হেডেড বাই এ সুপ্রিম কোর্ট জাজ, রাইট? আমরা তখন সুপ্রিম কোর্ট জাজ যেটা করলো, আমরা ওনাকে বললাম যে আপনি কাকে কাকে ডাকছেন সেটা আমাদেরকে জানান, আর যারা আপনার কাছে স্টেটমেন্ট দিয়েছে উই উড লাইক ইউ টু শেয়ার উইথ আস। কোনো জবাব দিল না। তারপর আমরা বললাম আমাদের কাছে এইসব তথ্য, এইসব স্টেটমেন্ট এখান থেকে আছে, অন্তত আমাদেরকে ডাকেন, উই উড লাইক টু টেস্টিফাই।
ওটাও করলো না। আমাদেরকেও টেস্টিফাই করতে দিল না, ওনাদেরও টেস্টিফাই করতে দিল। আমাদের হাতে যেই টেস্টিমনিগুলো ছিল প্রত্যক্ষদর্শী, সেগুলোও নিল না। বরং তদানীন্তন ল মিনিস্টার সাহেব বলল, কয়েকবার স্টেটমেন্ট দিয়ে বলল যে এই সুপ্রিম কোর্টের এই ইনকোয়ারি কমিটির কোনো অথরিটি নাই এটা ইনকোয়ার করার। কেন অথরিটি থাকবে না? পুলিশ যদি চুপ করে থাকে, একটা পাবলিক বডি কম্প্রাইজিং লিডিং লয়ার্স অফ দ্য কান্ট্রি, তারা কেন এটা দেখতে পারবে না? যদি বলতো পুলিশ তদন্ত করছে আপনারা করবেন না, ঠিক আছে, পুলিশ তদন্ত ব্যাহত হতে পারে, কিন্তু পুলিশ তো কোনো তদন্ত করলো না, তাহলে আমরা করতে পারবো না কেন? ওনাদেরকে বারবার সাথে সাথে আমরা জবাব দিয়েছি। ইভেন আপনাদের তদন্ত রিপোর্টটাও তো তখন ল মিনিস্টার বেশ প্রত্যাখ্যান করলো। হ্যাঁ, স্টেটমেন্ট দিয়ে কোনো দিয়ে। তারপরে আরেকটা জিনিস আছে, পিকুলিয়ারলি এনাফ, আমরা একটা চিঠি পেলাম, গভর্নমেন্ট করলো না, কিন্তু 6/10/2004 ডেটে একটা লোক নিজেকে ফখরুল আলম খান বলে, তার অ্যাড্রেস 2 আউটার সার্কুলার রোড, মগবাজার, খুব ইন্টারেস্টিং, একটা চিঠি লিখলো আমাদেরকে। সেই চিঠিতে উনি সিরিয়ালাইজ করলো গভর্নমেন্ট কি স্টেপস নিয়েছে। সেটার মধ্যে বলল হোম মিনিস্টার পার্লামেন্টের স্টেটমেন্ট করেছে, এটা দিয়ে গভর্নমেন্টের স্টেপ, গভর্নমেন্ট জুডিশিয়াল ইনকোয়ারি করেছে সুপ্রিম কোর্টকে দিয়ে উইদিন 24 আওয়ার্স। তারপরে গভর্নমেন্ট বলেছে যে আমরা ইন্টারন্যাশনালি ইনকোয়ারি করার জন্য আমরা পদক্ষেপ নিচ্ছি। তারপর বলছে যে ইন্টারপোলকে আমরা ইনভাইট করেছি, এইসব জিনিস দিয়ে। পরে আমরা ওই ঠিকানাতে সেই লোককে খুঁজে পেলাম না। তাহলে এই চিঠিটা কে পাঠালো? এই চিঠিটা কে পাঠালো? হঠাৎ কেন ওনার সরকারের জন্য এত দরদ হলো যে হোম মিনিস্টার বলছেন আমি স্টেটমেন্ট করেছি, উনি বলছেন হোম মিনিস্টার করছে, এইগুলো দিয়ে এইটা কেন আসলো? আর সেই ঠিকানাতে ওই লোকটা নাই কেন? তাহলে এটা পাঠালো কেন? এর মাঝখানে আরও একটা চিঠি এসেছিল, একজন মেম্বার অফ দ্য পাবলিক, সে কিছু তথ্য দিল। তখন আমরা মনে করলাম ওই চিঠিটা পুলিশ শুড ইনভেস্টিগেট তথ্য। আমরা ওই চিঠিটার ফটোকপি করে আমরা রমনা থানাকে দিলাম, আমরা সার্টিফাইড করলাম যে দিস ইজ দি অরিজিনাল অফ দ্য লেটার দ্যাট উই হ্যাভ। ফটোকপি করলাম, এনভেলপ শুদ্ধ, অরিজিনাল রাখলাম এবং বললাম যে এটা যদি আপনারা অরিজিনাল দেখতে চান আমাদের অফিসে এসে দেখতে পারেন। এবং ওইখানে যেই কথাগুলো বললো সেগুলো ইনভেস্টিগেট করতে বলল, করলো না, কোনো জায়গায় করলো না। আমরা শুনেন, আমরা গেলাম ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল, আমরা হলি ফ্যামিলি গেলাম, শিকদার মেডিকেল কলেজে গেলাম, আরও অন্যান্য ক্লিনিক যেখানে যারা আহত লোকেরা ছিল তাদের সাথে কথা বললাম, সব কিছু বললাম, কী হলো সব কিছু বৃত্তান্ত লিখলাম নিজেরা হাতে। কিন্তু ওদেরকে জিজ্ঞেস করলাম এখানে কি কোনো পুলিশ এসেছিল? নো। গভর্নমেন্ট অফিসার এসছে, কোনো মন্ত্রী এসছে দেখতে? নো। আমরা হোম সেক্রেটারিকেও লিখেছিলাম, কোনো জবাবই নেই, কোনো জায়গায় কোনো জবাব ছিল না। আমরা লিস্ট করলাম যারা আহত হয়েছিল প্রত্যেকের, ওগুলো সব আছে আমাদের। এবং আই এম শিওর দ্য সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন। আমরা শুনবো আপনার আরও কথা। একটি বিরতির সময় আছে। প্রিয় দর্শক, আমরা একটি ছোট বিরতিতে যাচ্ছি, থাকুন আমাদের সাথে, ফিরছি এখনই। প্রিয় দর্শক, আরও একবার স্বাগত নেটওয়ার্ক ডেটা জিরো আরে। আমরা কথা শুনছিলাম ব্যারিস্টার রুকনউদ্দিন মাহমুদের। আপনার কাছে এখন যেটা জানতে চাইবো যে আপনারা সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বেশ কিছু সুপারিশ দিয়েছিলেন, যেমন বিচারক বিশিষ্ট নাগরিকদের সমন্বয়ে একটি তদন্ত কমিশন গঠন করতে হবে, এরকম আরও কিছু সুপারিশমালা ছিল। তো আপনার তো এই আমরা যতদূর জানতে পেরেছি যে ওই সময়ের ওই সরকার আপনাদের সেই সুপারিশমালাও তারা আমলে নেয়নি, এবং পরবর্তীতে আসলে আপনাদের করারই বাকি ছিল। তো তখন যে এই সুপারিশমালাগুলো এর পরবর্তী সময়ে কি বাস্তবায়িত হয়েছে বলে আপনার মনে হয়? আমাদের সেই সুপারিশগুলো বাস্তবায়িত হয়নি, তবে এটা তো আবার ফুল ইনভেস্টিগেশন হলো পুলিশের। একটা তো হচ্ছে জজমিয়া নাটকটা তো সবাই জানে সেটা। তারপর কেয়ারটেকার গভর্নমেন্টের আমলে একটা তড়িঘড়ি করে একটা পুলিশ রিপোর্ট দেওয়া হয়েছিল, দিয়েছিল। পরে বর্তমান সরকার আসার পর, শেখ হাসিনা সরকার 2009 ক্ষমতায় আসার পর অধিকতর তদন্ত করে
পরে চার্জশিট হলো আর কি, আবার 56%। আর যেখানে ওই মৌলানা তাজউদ্দিনকে যারা দেশ থেকে বাইরে পাঠাতে মদদ দিয়েছিল তাদেরকেও আসামি করা হলো, কিন্তু তাদের থেকে আসামি। এই গ্রেনেডগুলা আনার ব্যাপারে বোধহয় ওই তাজউদ্দিন সাহেব বলে যেই ভদ্রলোকের নাম বলছে, যার ভাই স্টেট মিনিস্টার ছিল, এখন বিহাইন্ড দ্য বার, ওনার নাম বলছে, উনি আছেন। আর আপনি দেখেন যে 2-3টা কারণে আপনার ইউ উইল গেট এ জাস্টিফিকেশন যে দি দেন গভর্নমেন্ট এটার পিছনে হয়তো ছিল। কদ্দূর পর্যন্ত উপরে গেছে উই ডোন্ট নো, বাট দ্য গভর্নমেন্ট ওয়াজ দেয়ার, কারণ নো গভর্নমেন্ট ফাংশনারি went and visited the place. No government department took any steps, particularly the police department, who had the primary duty to initiate steps for investigation of it, didn't take it, ওরা করেনি। আচ্ছা, তারপরে যেই রিপোর্টটা দিল জজকে দিয়ে, সেটাও করেন। এগুলো তো একটা দিকেই যাচ্ছে, যে ইন্ডিকেট করছে গভর্নমেন্ট ইজ নট ইন্টারেস্টেড, গভর্নমেন্ট ইজ নট বোদার্ড অ্যাবাউট ইট। ওয়াই গভর্নমেন্ট ইজ নট? শুধু ওই সময় যেটা আপনি বললেন যে পরবর্তী সময়ে যে সিম্পথি দেখানোর ব্যাপার, সেটাও গভর্নমেন্ট থেকে আসেনি। এইগুলাই আপনার কনফার্ম করে যে দে আর বিহাইন্ড ইট, দে আর বিহাইন্ড ইট, দ্য গভর্নমেন্ট দে আর বিহাইন্ড ইট। এবং তারা এটা ইনভেস্টিগেট করতে চাচ্ছে না কেন? দে নো হু ডিড ইট, দে নো ওয়াই দে ডিড ইট, দে নো who appointed them to do it. So therefore, they don't want to investigate and catch them. As simple as that. সেই জন্যই এটা করেছে, এটাই ফাদার কম। পরবর্তীতে এই গত 2 বছরে বিভিন্ন সময়ে বঙ্গবন্ধু সম্পর্কে যেসব উক্তি এসছে, গর্হিত কিছু উক্তি, ঔদ্ধত্যপূর্ণ উক্তি, একটা পার্টিকুলার ব্যক্তি থেকে যেগুলো আসছে, দ্যাট ফাদার কনফার্মস the episode, that further confirms who the people are behind it. যে একটা কোয়ার্টার, যে একটা গ্রাজ এখানে করছে আর কি। আরও একটি ব্যাপার দেখা গেছে যে ওই সময় যদি গভর্নমেন্ট যদি আরও একটু অ্যাক্টিভ হতো, পদক্ষেপ নিত, দোষীদের দোষী সাব্যস্ত করত বা কাউকে ধরার চেষ্টা করত, তাহলে কিন্তু এর পরবর্তীতে কিছু কনসিকুয়েন্সেস ছিল, যেমন শায়ামেস কিবরিয়াকে হত্যা করা হলো, তার কয়দিনের মধ্যে কিবরিয়া হলো, তো তা ব্রিটিশ হাই কমিশনারের ওই ঘটনাটা হলো, তো এইগুলো তো বাট তখন হলো কি, লোকে কি মেসেজ পেল যে দেয়ার ইজ এ কালচার অফ ইম্পিউনিটি, এবং একটা কানেক্টিভিটি আছে। হ্যাঁ, ডেফিনেটলি। দি মোমেন্ট একটা সমাজে একটা দেশে যখন লোক বুঝতে পারবে যে এখানে একটা ইম্পিউনিটি গ্রো করে যাচ্ছে, impunity has become a culture, has become a practice, তখন তো মানুষ আরও এগুলো করবে। তাই করছিল একের পর এক। ওটা তারপর 2005-এ কি হলো, 65 ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে সাইমালটেনিয়াসলি 11টার সময় বম ফুটলো না, মনে আছে আপনার? 17ই আগস্ট ছিল বোধহয় ওটা, একটা জেলা বাদে, মুন্সিগঞ্জ বাদে। হ্যাঁ, মুন্সিগঞ্জ বাদে। আউট অফ 65, 64-এ at about the same time সাইমালটেনিয়াসলি বম ফুটলো। এটা কি জন্য হলো? ওই ইম্পিউনিটি যেটা বলছিলেন আপনি, হ্যাঁ, সেটা করলো। আর কারা করলো এই জিনিসটা? যারা করেছে ওদের ঔদ্ধত্যটা দেখেন। তো এখন একটা জিনিস দেখা গেছে যে সম্প্রতি রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছেন যে এই যে দীর্ঘমেয়াদে যে সাক্ষ্য গ্রহণের প্রক্রিয়াটা, সেই সাক্ষ্য গ্রহণের প্রক্রিয়াটাকে আরও যাতে কম্প্যাক্ট করা যায়, সে কারণে সাক্ষীর সংখ্যা একটু কমাতে চাইছেন, প্রয়োজনীয় সাক্ষীদের সাক্ষ্য নিয়ে মামলাটাকে আরে পোক্ত করে যাতে ফিনিশ করা যায় তাড়াতাড়ি, সেই কথা বলছেন। এই ক্ষেত্রে কি আপনার বিচার প্রক্রিয়াটা কীরকম হতে পারে? বা এনিওয়ে, আমি কোনো অ্যাডভার্স ক্রিটিসিজম করতে চাই না, যদি আমি শুধু একটা জিনিসই বলবো যে এই বিচারটার প্রক্রিয়া আরও ত্বরান্বিত হওয়া উচিত ছিল। কেন হয়নি আমি জানি না, ত্বরান্বিত হওয়া উচিত ছিল, দীর্ঘ প্রক্রিয়া। আর এই যে 400 উইটনেস, আমার মনে হয় না হলেও চলে। এটা আমি জানি না, যারা ইনভেস্টিগেট করেছে ওনারা বুঝতে পারবেন। তবে একটা মামলাতে এইটা 400 উইটনেস একটু বেশি হয়ে গেছে বোধহয়। কিছু বাদ দিতেও পারে প্রসিকিউশন, যারা এই মামলাটা নিয়ে ডিল করছে। আমি করিনি, আমি জানি না। এটা চার্জশিট যারা দিয়েছেন, যারা চার্জশিট পরে এটাকে ভালোভাবে স্টাডি করেছে, তারা বলতে পারে যে ঠিক আছে, এর মধ্যে এই উইটনেসগুলোকে আমি
প্রডিউস করে দেব, বাদগুলোকে বাদ দিয়ে দেব, আর কতগুলোকে টেন্ডার করিয়ে দেব, আর মানে আর ডিপোজ করতে না হয়, জাস্ট স্ট্যান্ডার্ড সেটা করে দিলে বিচার প্রক্রিয়া। আর আরেকটা জিনিস যেটা হয়েছে যে এই বিচারটা কন্টিনিউয়াসলি হিয়ারিংগুলো হওয়া উচিত ছিল, মাসে একবার। দিজ আর হাই প্রায়োরিটি কেসেস, এগুলোর জন্য আপনার প্রতি সপ্তাহে 2-3 দিন করে শুনানি হওয়া উচিত, তাহলে তাড়াতাড়ি হতো। এখন বোধহয় ওই পদক্ষেপটা নিয়েছে যে সপ্তাহে 2বার করে এটা শুনানি। না, আগে তো বোধহয় 1 মাস পর পর একটা ডেট পড়তো, এইরকম একটা অনেক সময় নিচ্ছে। আমাদের আরেকটি বিরতির সময় হয়ে গেছে। প্রিয় দর্শক, আরেকটি ছোট বিরতিতে যেতে হচ্ছে, আমাদের সাথেই থাকুন, ফিরছি এখন। প্রিয় দর্শক, আরও একবার স্বাগত নিউট্রাল টেটে জিরো আরে। আমরা কথা শুনছিলাম ব্যারিস্টার রুকনউদ্দিন মাহমুদের। এখন যেটা জানতে চাই যে বিএনপি প্রায় অভিযোগ করে থাকে যে শুধুমাত্র রাজনৈতিক কারণেই 21 আগস্ট হামলার দায় তাদের কাঁধে চাপাতে চায় আওয়ামী লীগ। আসলে কি তাই? আপনার কি মনে হয়? আমার তো সেখানে যারাই ক্ষমতায় ছিল, যে দলেই ছিল, তাদের কাছে জিজ্ঞাসা করছে চাপাবে না কেন? আপনি পদক্ষেপ নিলেন না কেন? পুলিশ গেল না কেন? পুলিশ তদন্ত করলো না কেন? কেউ 2-1জনকে ধরলো না কেন? এগুলোর জবাব কে দেবে? এই জন্য এটা রাজনৈতিক কারণে বিএনপির উপর দোষ চাপাচ্ছে না তো, বিএনপির ব্যর্থতার কারণে এত বড় ঘটনাটা তো হয়ে যাওয়ার পরে তো তদানীন্তন সরকারের কিছু দায়িত্ব ছিল, সেটা তো কোনোটাই পরিপালিত হয় নাই। পরিপালিত যখন হয় নাই তখন তো দোষ ঘাড়ে পড়বেই। এখন যত কিছুই বলেন না কেন, এটা তো দোষ ঘাড়ে পড়বেই। তারপর কি, আপনি এই যে তদন্ত কমিটি যেই রিপোর্ট দিল, এই যে সুপ্রিম কোর্টের বিচারপতি একটা মুহূর্তের জন্য চিন্তা করলো না, ভারতের উপরও দোষ দিল, একটা বিদেশি রাষ্ট্রের উপর দোষ দিল, সেই রাষ্ট্রের সাথে আমার বাইল্যাটারাল রিলেশনশিপ কি অবস্থায় যাবে, এটা চিন্তা করলো না। তারপর শুধু তা না, ভারত শুধু আমার প্রতিবেশী না, আজকে ভারতের জন্য, ভারতের সাহায্যের জন্য আমরা 9 মাসে মুক্তিযুদ্ধ করে স্বাধীনতা অর্জন করতে পেরেছি। ভিয়েতনামকে সেই স্বাধীনতা পেতে কত বছর যুদ্ধ করতে হয়েছিল আপনি চিন্তা করেন। আর সেই জায়গায় ভারত সেই সময় আমাদের কত কোটি লোককে ওখানে নিয়ে গেল, 10 মিলিয়ন পিপল ভারতে আশ্রয় নিল। তারা 9 মাস ধরে ওখানে, 9-10 মাস ওখানে ছিল, তাদেরকে খাওয়াইছে, ভরণ পোষণ করেছে ভারত আমাদের মুক্তিযোদ্ধাদেরকে ট্রেনিং দিয়েছে, সাহায্য করেছে পাকিস্তানি সেনাদের সাথে যুদ্ধ করে এখান থেকে তাদেরকে বিতাড়িত করার জন্য। ভারতীয় সেনারা, ভারতীয় জনগণ ওই মুক্তিযুদ্ধে আমাদের মুক্তিযোদ্ধাদের সাথে রক্ত দিয়েছে, আমাদের স্বাধীনতা সংগ্রামে একটা ভূমিকা তারা রেখেছে। সেই দেশের সাথে আমার সম্পর্ক বিনষ্ট করার জন্য ওখানে একটা আনজাস্টিফাইড একটা রিমার্কস করেছে। দ্যাট অ্যালোন শুড বি দ্য রিজন ফর ডিলিটিং দিস। এই ইয়েটা একটু সাইডলাইনে, একটু অন্য প্রসঙ্গে যাচ্ছি আমরা, যে আমরা জানি যে সুপ্রিম কোর্ট বারের দায়িত্ব আপনার কাছে ছিল তখন, তো ওই সময়টাতে আসলে বেশ সক্রিয় ছিল বার অ্যাসোসিয়েশন। তো এই সময়ের সাথে যদি তুলনা করা হয় তাহলে কিভাবে তুলনা করবেন? আর এখন দেখা যাচ্ছে যে সরকার ক্ষমতায় থাকার পরও সরকার সমর্থিত আইনজীবীরা ভোটে জিততে পারেন না। আপনার কি মনে হয় এটা নিয়ে পর্যবেক্ষণটা কি? তো আমি কমেন্ট করতে পারবো না, যেহেতু সেই সময়ে আমার সময়ে পরপর 2 বছর আমি প্রেসিডেন্ট ছিলাম। সেইখানে আমার প্রেসিডেন্ট থাকাকালে কি হয়েছে সেটা মূল্যায়ন করবে অন্যান্য আইনজীবীরা, আমি তো আর করলে চলবে না। আর এখন কি হচ্ছে সেটার সাথে তুলনা করারও দায়িত্ব তার। আমি যদি তুলনা করে আমি নিজেকে বাহাবা দিই তাহলে তো চলবে না। সুতরাং আই ডোন্ট ওয়ান্ট টু মেক এ কমেন্ট। এখন আপনি যেই প্রশ্নটা তুলেছেন, তখন আমরা একটা অত্যন্ত শক্ত অবস্থানে ছিলাম, আমরা নির্বাচন সবগুলোই জিতেছি, কোনোদিন সেটা কি তখনকার ইস্যুগুলোর জন্য নাকি আপনাদের নেতৃত্বের জন্য? ডেফিনেটলি ইস্যুগুলোর জন্য। আমরা সেই ইস্যুগুলো, যে আপনি দেখেন একটা জিনিস কিন্তু সবাই স্বীকার করবে, 2003-এ ফর দ্য ফার্স্ট টাইম সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করতে সাকসেসফুল হয়েছিলাম একজন বিচারপতিকে মিসকন্ডাক্টের জন্য
তার বিরুদ্ধে একটা গুরুতর দুর্নীতির অভিযোগে, যেই অভিযোগটা আমি এনেছিলাম এবং এটা ইতিহাসের মতো ঘটনা হয়েছিল, সেই বিদায় হয়েছিল একজন বিচারপতি। এরকম আইনজীবীরা তখন নিজেরা অত্যন্ত উদ্দীপ্ত ছিল যে তাদের এটা। আরেকটা জিনিস ছিল, একজন বিচারপতি তার একটা ফলস সার্টিফিকেট নিয়ে সেই বিচারপতি শেষ পর্যন্ত যেতে বাধ্য হলো, সেটাও একটা বিরাট আইনজীবীদেরকে উদ্দীপ্ত করেছিল। কতগুলো মরাল ইস্যুস ছিল, এথিক্যাল ইস্যুস ছিল। উই ওয়ার স্পিকিং ফ্রম এ মরাল হাই গ্রাউন্ড থেকে প্রিচ করতে পারছিলাম। সেই জন্য তখন সবাই আমাদের চারিদিকে এসেছিল, আমাদের পিছনে ছিল, আমাদের একটা শক্তি ছিল আইনজীবীদের। আজকে কেন যেন না, এই গত 5 বছর 6 বছরে somehow the lawyers are not responding to the present leadership. এটা প্লাস সেখানে পেটি ডিফারেন্সেসগুলো এসছে, সেগুলো একটা কথা। তবে লেটাস এইটা পরিবর্তন করার জন্য এই বর্তমান নির্বাচনে কয়েকজনকে অনেকটা ইচ্ছার বিরুদ্ধে নামানো হয়েছে, তার মধ্যে আমিও একজন। এই যে বার কাউন্সিল নির্বাচন করছি, 26 তারিখ হবে। ব্যারিস্টার আমিরুল ইসলাম সাহেবও আছেন, ইজ আওয়ার প্যানেল লিডার, এবং এখানে আমাদের সাথে আছেন আরও 2 জন ব্যক্তি, যারা 3 জন যারা বার কাউন্সিলে অতিথিও ছিল আমার সাথে এবং ব্যারিস্টার আমিরুল ইসলাম সাহেবের আমলে, যখন আমরা ভাইস চেয়ারম্যান ছিলাম। আমরা বিপুল সাড়া পেয়েছি, কিন্তু ভেরি পজিটিভ। তখন কতগুলো ইস্যুস ছিল, যেমন বার কাউন্সিলের লয়ার্সদেরকে ট্রেনিং দেওয়া হতো, সেই ট্রেনিংগুলো ওনারা ক্যান্সেল করে বাতিল করে দিয়েছেন। নূতন আইনজীবী আসছে, তারা ট্রেনিং পাচ্ছে না। প্লাস বার কাউন্সিলের যে কত রেস্ট হাউস আছে, গেস্ট হাউস, ওই আউটলাইন ডিস্ট্রিক্ট থেকে আইনজীবীরা আছে, ওগুলোর অবস্থা অত্যন্ত করুণ করে রেখে দিয়েছে। এনরোলমেন্ট পরীক্ষাতে কোনো জবাবদিহিতা নাই, যাচ্ছে তাই করে পরীক্ষা চালাচ্ছে বলে অভিযোগ। যে প্লাস বার কাউন্সিলের কত একটা বেনেভোলেন্ট ফান্ড আছে, সেটা নিয়েও কতগুলো ইস্যুস হয়েছে। তা আমরা আশা করছি যে যেভাবে সাড়া পেয়েছি বাইরে, একটা পজিটিভ রেজাল্ট হয়তো আমরা পাবো। আমরাও সেটা আশা করবো। আমরা একেবারে শেষ মুহূর্তে চলে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা যে যেখানে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই কামনা।